আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা কন্ডিশনের সর্বশেষ লেকচার 20 নাম্বার লেকচার শুরু করব। তো গত দুইটা লেকচারে আমরা হচ্ছে ইফ কন্ডিশনের বেসিক যে পার্টটা প্লাস হচ্ছে নেস্টেড ইফস এবং ইফসের যে বিষয়টা আমরা দেখেছি। তো আজকে হচ্ছে আমরা দুইটা অপারেটর শিখব ইফের, একটা হচ্ছে অ্যান্ড অপারেটর আর একটা হচ্ছে অর অপারেটর। এই দুটো অপারেটর আসলে কি? অ্যান্ড অপারেটরটা হচ্ছে আমরা গত দুইটা ক্লাসে যেটা দেখেছিলাম বেসিক যে 18 নাম্বার লেকচার, সেখানে হচ্ছে আমরা কন্ডিশনাল বেসিক পার্টটা দেখেছি, যেখানে হচ্ছে জাস্ট আমরা একটা লজিকের সাপেক্ষে একটা ট্রু ভ্যালু এবং একটা ফলসের ভ্যালু আসে, এবং যখন একাধিক লজিক হয় সেক্ষেত্রে আমরা নেস্টেড করে থাকি অথবা নেস্টেডের শর্ট ফর্ম ইপস করে থাকি, যেটা আমরা 19 নাম্বার লেকচারে দেখেছি। বাট আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একাধিক কন্ডিশন থাকতে পারে, বাট একটা কন্ডিশনের মধ্যে যদি একাধিক লজিক থাকে, ঠিক আছে? যেমন ধরেন আমি বললাম এরকম যে ফর এক্সাম্পল দুইটা সাবজেক্ট, যে এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিগুলো বা এই স্টুডেন্টগুলো তারা হচ্ছে টেস্ট ওয়ানে কত নাম্বার পেয়েছে এবং টেস্ট টুতে কত নাম্বার পেয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? সো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে এই টেস্ট ওয়ানেও 90+ নাম্বার পেতে হবে এবং টেস্ট টুতেও 90+ নাম্বার পেতে হবে, তাহলে সে কি করবে? পাস করবে, আদারওয়াইজ ফেল করবে। সো এই যে একটা কন্ডিশনে দুইটা লজিক চেক দিতে হবে, একটা লজিক হচ্ছে টেস্ট ওয়ানে 90+ এবং সেকেন্ড লজিকটা হচ্ছে টেস্ট টুতে 90+। তার মানে দুইটা যদি একই সাথে 90+ হয় তাহলেই কেবল সে পাস করবে। তো এইখানে বিষয়টা হচ্ছে অ্যান্ড অপারেটর, মানে দুইটা লজিকই অবশ্যই ট্রু হতে হবে। যখন দুইটা লজিকই ট্রু হবে তখন সেক্ষেত্রে আমাকে পাস দিবে, আদারওয়াইজ ফেল দিবে। আর অর অপারেটরটা হচ্ছে এই দুইটার মধ্যে দুইটাই আমি 90+ দিয়ে রাখলাম, যে টেস্ট ওয়ানেও 90+, টেস্ট টুতেও 90+। তবে এখানে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটাতেও যদি 90+ নাম্বার সে পায় তাহলে সেক্ষেত্রে সে কিন্তু পাস করবে। বিষয়টা হচ্ছে অ্যান্ড ক্ষেত্রে যতগুলো লজিক আমরা অ্যাপ্লাই করব সবগুলোই আমার পাস করতে হবে, আর অরের ক্ষেত্রে যে কোনো একটা পাস করলেই, মানে যে কোনো একটাই আমার কন্ডিশন মানে লজিক ট্রু হলে তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে পাসটা দিবে আর কি, ঠিক আছে? সো এখন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখব। সো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা প্রবলেম ডেটাবেস দেওয়া, ডেটা সেট দেওয়া আছে। তো এখানে হচ্ছে বলা হচ্ছে এই কলামটাতে এই সেলের 90 মিনিমাম স্কোর ফর এ। তো মিনিমাম স্কোর আমার 90 দেওয়া আছে। এখানে বলা হচ্ছে আমাকে বের করতে হবে অল এস। অল এস বলতে বোঝাচ্ছে হচ্ছে দুইটা এ, মানে এই যে 90+, এই যে 90 যে মিনিমাম স্কোর 90 দ্বারা বোঝায় হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 90, অর্থাৎ 90 অথবা 90 থেকে বড়। তো সেক্ষেত্রে এখানে অল এস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে দুইটা এই 90+ হতে হবে, অর্থাৎ দুইটা টেস্টই 90+ হতে হবে। আর এখানে বলতেছে অ্যাটলিস্ট অন এ, মানে যে কোনো একটা টেস্ট হচ্ছে 90+ হলেই হবে। তার মানে প্রথমটা আমরা অ্যান্ড অপারেটর দিয়ে করব এবং সেকেন্ডটা আমরা হচ্ছে অর অপারেটর দিয়ে করব। তো এখন যদি আমি এটা বের করি, সো আমরা এখানে ইকুয়াল টু দিয়ে ইফ দিয়ে ট্যাপ প্রেস করলাম। অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের যে সিনট্যাক্সটা চলে আসছে এবং এখানে 3টা আর্গুমেন্ট দেওয়া আছে। প্রথমে আমাদেরকে লজিক্যাল টেস্টটা দিতে হবে। দেখেন, তো এখানে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে লজিক্যাল টেস্টে গিয়ে আমরা এরকম যেটা করতাম যে এই সেলটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 90 হয় তাহলে কি হবে? সে পাস করবে, আদারওয়াইজ ফেল করবে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা লজিকের ক্ষেত্রে। এখন যেহেতু আমাকে একই সাথে দুইটা লজিক চেক দিতে হবে, মানে টেস্ট 1 টেস্ট 2, তো এই ক্ষেত্রে গিয়ে হচ্ছে আমরা এখন অপারেটরটা ইউজ করব। এখন কোন অপারেটর ইউজ করবেন সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কি সবগুলো একসাথে চেক দিতে চাচ্ছেন নাকি যে কোনো একটা। সো আমরা চাচ্ছি যেহেতু দুইটাই আমার 90+ হতে হবে, এই জন্য আমি জাস্ট অ্যান্ড দিয়ে ট্যাপ প্রেস করলাম, ঠিক আছে? অর্থাৎ এইখানে আমাদের লজিক্যাল টেস্টে গিয়ে আমরা অ্যান্ড দিয়ে ট্যাপ প্রেস করার সাথে আমাকে একাধিক লজিক ব্যবহার করার অপশন কিন্তু এখানে দিচ্ছে। সো এখন এখানে বলা আছে লজিক্যাল 1, লজিক্যাল 2। সো এভাবে আপনি অনেক লজিক অ্যাড করতে পারবেন। তো আমি প্রথমে লজিক্যাল 1টা হচ্ছে দিব, এটা কি হয় যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 90 হয়, দেন কমা ইউজ করব লজিক্যাল 2। সেকেন্ড যে এটাও যদি একই সাথে কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু 90 হয়।
ইভেন আপনি এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে এক একটার ক্ষেত্রে এক এক রকমের লজিক ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমি চাচ্ছি যে টেস্ট 1 হচ্ছে 70 প্লাস পাবে এবং টেস্ট 2 হচ্ছে 80 প্লাস পাবে, তার মানে একটা 70 প্লাস একটা 80 প্লাস, তাহলে এটা 70 প্লাস এবং এটা 80 প্লাস হলে তবেই কিন্তু সেটা ট্রু হিসেবে কাজ করবে এবং আমাকে ট্রু রেজাল্টটা দিবে, তাই না? সো এইভাবে কিন্তু আপনি স্পেসিফিকভাবে বলতে পারেন কোন সাবজেক্টে মিনিমাম কত পেতে হবে, সেটাও কিন্তু আপনি উল্লেখ করে দিতে পারেন। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু আমরা দুইটা লজিক ব্যবহার করছি এবং আপনি কমা ইউজ করে আরও একাধিক লজিক ব্যবহার করতে পারবেন। সো যেহেতু আমাদের লজিক দুইটা, সো এখন দুইটা ব্যবহার করার পর আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে শেষ করে দিব, মানে হচ্ছে লজিক্যাল টেস্টের পার্টটা শেষ করলাম। এই যে এই অংশটুকু হচ্ছে আমার এখন লজিক্যাল টেস্ট। ব্র্যাকেটটা না দিয়ে কিন্তু আপনি কমা ইউজ করলে কিন্তু কাজ হবে না, কমা ইউজ করলে আপনাকে 3 নাম্বার লজিক ব্যবহার করতে বলবে। বাট যখন আমরা এখানে ব্র্যাকেট ইউজ করব তখন কিন্তু আমাকে এখন বলতেছে লজিক্যাল টেস্টের পার্টটা আমার কমপ্লিট হয়েছে এবং আমি কমা দিয়ে এখন আমরা হচ্ছে ভ্যালু ইফ ট্রুটা দিব। সো এখানে ইনভার্টেড কমার মধ্যে আমি লিখে দিলাম পাস, আদারওয়াইজ ফলসের ভ্যালুতে আমরা ফেল লিখে দিলাম। আচ্ছা, এই যে ফলসের ভ্যালুটা আপনার যদি আপনি কিন্তু এখানে কিন্তু একই সাথে নেস্টেড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই যে ফলসের ভ্যালুতে যদি আমরা ইফ দিয়ে আবার কোনো একটা লজিক শুরু করি তখন কিন্তু আবার নেস্টেড হচ্ছে। তার মানে নেস্টেডের ব্যাপারটা কখন আসে? যখন একাধিক কন্ডিশন থাকে। আবার প্রত্যেকটা কন্ডিশনের মধ্যে আপনি একাধিক লজিক ব্যবহার করার ক্ষেত্রে তখন কিন্তু অপারেটর ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যেহেতু আর কোনো লজিক মানে কন্ডিশন নেই, তো আমরা এখানে ফেল দিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ করলাম অ্যান্ড দেন ইন্টার প্রেস করি। দেখেন এখানে চলে আসছে পাস। কেন পাস করছে? কারণ এটাও 90 প্লাস, এটাও 90 প্লাস, যার কারণে পাস করছে, মানে 90 অথবা 90 থেকে বেশি। এখন যদি কোনো একটাকে আমি যদি 85 করে দেই, যেমন এটাকে 85 করে দিই, তখন কিন্তু এটা ফেল হয়ে যাবে। আবার দেখেন এটাকে আমি 92 করলাম, ঠিক আছে, এটা পাস, কিন্তু এটাকে আমি মনে করেন যে 89 করলাম, তাহলে কিন্তু ফেল চলে আসছে। তার মানে একই সাথে দুইটা লজিকে আমাকে পাস করতে হবে, ঠিক আছে? এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। তো দেখেন এগুলো কিন্তু ফেল করছে। কেন ফেল করছে? কারণ কোনো একটাতে 90 থেকে কম পেয়েছে। আচ্ছা, এখন একইভাবে যদি আমরা অরের জন্য বের করতে চাই তাহলে কি করব? সিমিলারভাবে আমাকে প্রথমে ইফ দিয়ে ট্যাপ প্রেস করতে হবে, তারপর হচ্ছে আমরা লজিক্যাল টেস্টে গিয়ে আমরা অপারেটর ইউজ করব। কি অপারেটর? অর অপারেটর। ট্যাপ প্রেস করলাম। এখন প্রথম লজিকটা হচ্ছে কি, যে এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 90 হয়, দেন সেকেন্ড লজিক, আচ্ছা 90, আচ্ছা সেকেন্ড লজিকটা হচ্ছে এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 90 হয়, সরি 90 হয়, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা, ভ্যালু ইফ ট্রু হচ্ছে পাস এবং ভ্যালু ইফ ফলস হচ্ছে ফেল। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কি চলে আসছে? পাস আসছে। কেন পাস আসছে? কারণ হচ্ছে এই যে আমার টেস্ট 2 কিন্তু 90 প্লাস, 90 অথবা 90 থেকে বেশি, কিন্তু টেস্ট 1 কিন্তু 89, যার কারণে দেখেন এখানে কিন্তু আমার অ্যান্ড অপারেটরে ফেল করছে, বাট আমার কিন্তু অর অপারেটরে পাস করছে। কেন পাস করছে? যে কোনো একটা আমার 90 আপ। এখন আমি এটাকে যদি 85 করে দেই বা 74 করে দিলাম, দেখেন এটা কিন্তু এখন ফেল চলে আসছে। বাট এটাকে যদি আমি 92 করে দেই বা 95 করে দেই তখন কিন্তু এটা পাস করে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা প্রবলেম নাম্বার 2টা দেখব। এখানে 2 নম্বর প্রবলেমটা, 2 নম্বর প্রবলেমে বলা আছে এখানে বেশ কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে এবং কোন প্রোডাক্ট কত টাকা প্রফিট হয়েছে সেটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। সো আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে প্রফিট যদি গ্রেটার দেন 15,000 হয় অথবা মানে 15,000 থেকে বেশি হয় অথবা 20,000 থেকে কম হয় তাহলে গুড, আদারওয়াইজ ব্যাড। সো আমরা এটা বের করার জন্য ইফ কন্ডিশন ব্যবহার করব, ইকুয়াল টু ইফ, ট্যাপ প্রেস করলাম। এটা যদি কি হয়, আচ্ছা এখানে কিন্তু আমাকে অপারেটর ইউজ করতে হবে। কি অপারেটর? অর অপারেটর। আমাকে বলে দিচ্ছে যদি 15,000 থেকে বেশি হয় অথবা 20,000 থেকে কম হয়, তার মানে যে কোনো একটা যদি সঠিক হয় তাহলে আমরা এটাকে দিলাম হচ্ছে গ্রেটার দেন 15,000 এবং সেকেন্ড লজিকটা হচ্ছে এটা যদি কি হয় লেস দেন 20,000 তাহলে কি হবে? ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা, গুড, আদারওয়াইজ ব্যাড। এখন যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি তাহলে চলে আসছে গুড। এখন যদি ডাবল ক্লিক করি, আচ্ছা এখানে আমার সবগুলোই গুড হয়ে গেছে। আচ্ছা আমরা একটু চেক করে দেখি কেন এটা হলো। আচ্ছা এখানে বলা হচ্ছে কি যে যে কোনো একটা যদি সঠিক হয়
যদি 15,000 থেকে বেশি হয় অথবা 20,000 থেকে ছোট হয় তাহলে কিন্তু এটা কাজ করবে। তো এখানে দেখেন এটা কিন্তু 15,000 থেকে কম, তার মানে প্রথম লজিকটা কিন্তু ফেইল করছে, কিন্তু দ্বিতীয় লজিক হচ্ছে এটা কি 20,000 থেকে যদি কম হয় তার মানে এটা কিন্তু দ্বিতীয় লজিকে গিয়ে এটা কিন্তু ঠিক আছে। এই জন্য কিন্তু আমার এটা, যেহেতু আমরা অর অপারেটর ইউজ করছি, একটা আমার ট্রু হয়েছে, যার কারণে আমার এখানে পজিটিভ ভ্যালু গুড দিছে। আবার সেম একই ক্ষেত্রে এটাও কিন্তু আমার 20-এর থেকে কম, এটা আবার 15 থেকে বেশি। দেখেন একই সাথে আবার এটা 20-এর থেকে কম, আবার এটা 15 থেকে বেশি, 20-এর থেকে কম। তার মানে এখানে সবগুলোই কিন্তু কাজ করছে। এই যে 30,000, তার মানে এটা 20,000 থেকে কম, ওইটা ফেল করছে, বাট আবার 15,000 থেকে বেশি, তখন কিন্তু এটা আবার পাস করছে। আচ্ছা, এখানে মূলত হচ্ছে একটু আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা আমরা যে ভ্যালুই দেই না কেন সেক্ষেত্রে আমাদের সবসময় পজিটিভ ভ্যালু গুডই আসবে। তো এটা আসলে রিলেভেন্ট হয় নাই। ঠিক আছে, কেন হয় নাই? কারণ হচ্ছে আমরা এমনভাবে লজিকটা অ্যাপ্লাই করছি যে আমরা যে ভ্যালুই এখানে দিব না কেন সেটা হয় 15,000 থেকে বেশি হবে অথবা 20,000 থেকে কম হবে। আপনি যদি 0 দেন সেটা 20,000 থেকে কম, আপনি যদি -10 দেও সেটাও কিন্তু 20,000 থেকে কম, আবার যদি আপনি 1 কোটিও দেন সেটা কিন্তু 15,000 থেকে বেশি। আবার তার মানে কিন্তু যে ভ্যালুই দেন না কেন সব ক্ষেত্রে গুড আসতেছে। তো এটা আসলে রিলেভেন্ট হয় নাই। আচ্ছা, আমরা দেখি এটা করি অরের জন্য, সরি অ্যান্ডের জন্য। ইফ অ্যান্ড ট্যাপ প্রেস করলাম, এটা যদি কি হয় গ্রেটার দেন 15,000 দেন কমা, এবং এটা একই সাথে যদি লেস দেন 20,000 হয় তাহলে কি হবে? ব্র্যাকেট ক্লোজ করলাম, গুড অথবা ব্যাড। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি। দেখেন এখানে যেটা হচ্ছে আমাকে একই সাথে দুইটা লজিকে চেক দিতে হবে। এটা হতে হবে 15 থেকে বেশি, 20 থেকে কম। তার মানে এইটার ক্ষেত্রে কিন্তু আমার এখন রিলেভেন্ট হয়েছে। কেন হয়েছে? কারণ আমরা কিন্তু একটা লিমিট করে দিচ্ছি যে 15 থেকে বেশি হতে হবে এবং 20-এর থেকে কম হতে হবে। তার মানে কোনো একটা ভ্যালু, যেমন এটা কিন্তু 11,000, 15 থেকে কম, তার মানে প্রথম লজিকটা কাজ করে নাই, যার কারণে আমার এখানে ব্যাড আসছে। আবার দেখেন একই সাথে এটা গুড আসছে কেন? কারণ 17,000 15 থেকেও বেশি, 20 থেকেও কম, দুইটাই যেহেতু সঠিক হয়েছে এই জন্য আমার এখানে গুড আসছে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা 3 নম্বর প্রবলেমটা দেখব। এখানে বেশ কিছু প্রোডাক্টের ইয়ারলি প্রফিটটা দেওয়া আছে, এবং মানে প্রফিট হাফ ইয়ারলি এবং প্রফিট হাফ ইয়ারলি, মানে 6 মান্থের প্রফিটটা দেওয়া আছে, পরবর্তী 6 মান্থের প্রফিট এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো আমাদেরকে বলা হচ্ছে যে এনি অফ দি প্রফিট, মানে যে কোনো একটা প্রফিট প্রথম 6 মান্থ অথবা দ্বিতীয় 6 মান্থ, কোনো একটা প্রফিট যদি 15,000 থেকে বেশি হয় তাহলে গুড, আদারওয়াইজ ব্যাড। তার মানে এখানে যে কোনো একটা যেহেতু বোঝাচ্ছে, তার মানে আমরা এখানে ইফ দিয়ে লজিক্যাল টেস্টে অর অপারেটর ব্যবহার করব। অর ট্যাপ প্রেস করলাম, এটা যদি 15,000 থেকে বেশি হয় দেন কমা, একই সাথে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটাও যদি গ্রেটার দেন 15,000 হয়, ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা, আমার গুড পজিটিভ ভ্যালু এবং নেগেটিভ ভ্যালুটা হচ্ছে ব্যাড, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, চলে আসছে। আচ্ছা, তো এখানে দেখেন এটাও 15 থেকে কম, এটাও 15 থেকে কম, যার কারণে ব্যাড আসছে। বাট এটা 15 থেকে বেশি, এটাও 15 থেকে বেশি, এই জন্য গুড আসছে, দুইটাই 15 থেকে বেশি। আচ্ছা, এটা কিন্তু 15 থেকে কম, বাট এটা কিন্তু আবার 15 থেকে বেশি, যার কারণে যে কোনো একটা কাজ করছে, এই জন্য কিন্তু আমার এটা গুড আসছে। অর্থাৎ যে কোনো একটা ভ্যালু কাজ করলেই কিন্তু পজিটিভ চলে আসবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এখানে দুইটা প্র্যাকটিস আছে, আমরা প্রথম প্র্যাকটিসটা একটু দেখব। আমরা 1 নাম্বার প্রবলেমটা একটু এখান থেকে দেখি, যে এখানে বলা হচ্ছে যে এ ব্যাংক অ্যাপ্রুভ লোনস বেসড অন দি অ্যাপ্লিক্যান্ট ক্রেডিট স্কোর অ্যান্ড ইনকাম। আমার এখানে বেশ কিছু অ্যাপ্লিক্যান্টের তথ্য দেওয়া আছে যাদের ক্রেডিট স্কোর এবং তাদের অ্যানুয়াল বা বাৎসরিক ইনকাম দেওয়া আছে। আমাদেরকে যেটা বের করতে হবে লোনের যে স্ট্যাটাসটা, যে আসলে সে লোন পাওয়ার উপযুক্ত কি উপযুক্ত না, সো এটা আমাদেরকে বের করতে হবে। এবং এজন্য কিন্তু আমাদের এখানে 3টা কন্ডিশন দিয়ে দিয়েছে। প্রথম কন্ডিশনে বলতেছে ইফ দি ক্রেডিট স্কোর ইজ অ্যাবভ 750, যদি ক্রেডিট স্কোরটা 750 থেকে বেশি হয়, অ্যান্ড একই সাথে ইনকাম যদি অ্যাবভ 50,000 হয়, 50,000 থেকে বেশি হয়, তাহলে লোন হবে অ্যাপ্রুভ, তাকে ব্যাংক অ্যাপ্রুভ করবে লোনের জন্য। আবার দ্বিতীয় লজিকে বলতেছে ইফ দি ক্রেডিট স্কোর অ্যাবভ 750, যদি 750 থেকে বেশি হয়, অ্যান্ড ইনকাম ইজ 50,000 অর লেস, মানে 50,000 অথবা তার থেকে কম হয়, তাহলে সে কী হবে? কন্ডিশনালি অ্যাপ্রুভ, অর্থাৎ ব্যাংক তাকে শর্ত সাপেক্ষে লোন দিবে। আর ইফ দি ক্রেডিট স্কোর বিলো 750 অর বিলো, মানে হচ্ছে 750 অথবা তার থেকে কম হয়,
তাহলে লোন ডিনাই করে দিবে, অর্থাৎ ব্যাংক তাকে লোন দিবে না। ঠিক আছে, সো আমরা এই স্ট্যাটাসটা একটু বের করব। সো বের করার জন্য আমরা এখানে ইকুয়াল টু সাইন দিব, ইফ ট্যাপ প্রেস করলাম। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করবেন যে এখানে কিন্তু আমার 3টা লজিক আছে, তার মানে এবং একটা লজিকের মধ্যে আবার 2টা লজিক, সরি এখানে আমাদের 3টা কন্ডিশন আছে এবং একটা কন্ডিশনের মধ্যে আবার 2টা লজিক আছে। এখানে 2টা লজিক, দ্বিতীয় 2টা লজিক এবং 3 নম্বরে একটা লজিক। তার মানে আমার এটা কিন্তু নেস্টেড, তাই না, যেহেতু আমাদের একাধিক কন্ডিশন চলে আসছে। সো এই ক্ষেত্রে আপনি কিন্তু ইফসের মাধ্যমে করতে পারেন, ইফের মাধ্যমে করতে পারেন, মানে নেস্টেডের মাধ্যমে করতে পারেন অথবা ইফসের মাধ্যমে করতে পারেন। সো আমরা দুইভাবেই দেখি। প্রথমে আমি ইফের মাধ্যমে করব। তো ইফ, এরপরে কি করতে হবে, আমাদেরকে অপারেটর ইউজ করতে হবে। কি অপারেটর? অ্যান্ড অপারেটর, যেহেতু 2টা ভ্যালু আমাকে চেক দিতে হবে, 2টা লজিক। সো আমি এখন ইফ অ্যান্ড ট্যাপ প্রেস করলাম। প্রথম লজিকটা হচ্ছে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি গ্রেটার দেন 750 হয়, আচ্ছা, একই সাথে যদি আমাদের এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি 50,000 হয়, গ্রেটার দেন 50,000, ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে কি হবে, লোন হচ্ছে অ্যাপ্রুভড হবে, APPROVED। আচ্ছা, দেন কমা। এখন এইখানে ফলসের ভ্যালুতে গিয়ে আমাদেরকে আবার নেস্টেডের জন্য ইফ ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের আরেকটা কন্ডিশন এখানে আছে। সো এখানেও গিয়ে সিমিলারভাবে আমাদেরকে অপারেটর ইউজ করতে হবে, অ্যান্ড অপারেটর। তো প্রথমটা কি, গ্রেটার দেন যদি 750 হয়, অ্যান্ড দেন দ্বিতীয়টা হচ্ছে যদি লেস দেন অর ইকুয়াল টু 50,000 হয়, তাহলে কি হবে, ব্র্যাকেট ক্লোজ করে কমা, এটা হচ্ছে আমাদের কন্ডিশনালি অ্যাপ্রুভড, দেন কমা। এখন ফলসের ভ্যালুতে গিয়ে আমরা যেটা করব, আমরা কিন্তু সরাসরি এখন ডিনাইটা লিখে দিতে পারি, বা আপনি চাইলে ইফ দিয়ে আবার এটা বলে দিতে পারেন। দেখেন এখন ইফ দেওয়ার পরে 3 নম্বরে যেটা আমরা ইফ ব্যবহার করছি, যে ইফ দি ক্রেডিট স্কোর ইজ 750 আর বিলো হয়। এখন যেহেতু আমাদের একটা লজিক, এই জন্য আমরা কিন্তু আর কোনো অপারেটর ইউজ করব না, আমরা সরাসরি এটা কি করে দিব, এই সেল যদি লেস দেন অর ইকুয়াল টু 750 হয়, তাহলে কমা ডিনাই করে দেব, DENIED। ঠিক আছে, কমা, ফলসের ভ্যালু আমাদের নাই, আমরা ফাঁকা রেখে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট 3টা ক্লোজ করে এন্টার প্রেস করলে কাজ করবে, চলে আসলো। ঠিক আছে, এখন তবে এখানে আপনি যেটা করতে পারেন, এই যে আমরা সর্বশেষ যে ইফ ব্যবহার করছি, এখানে কোনো অপারেটর ইউজ করি নাই, যেহেতু আমাদের একটা কন্ডিশন, একটা লজিক চেক দিবে। যদি এখানে একটা লজিকও হয়, আপনি এক্ষেত্রেও কিন্তু আপনি অ্যান্ড অপারেটর ইউজ করতে পারেন, বাট এটা আসলে অ্যান্ড অপারেটর ইউজ করা না করার সাথে রেজাল্টের কোনো তারতম্য হবে না। ঠিক আছে, সো এখন এন্টার প্রেস করলাম। আচ্ছা, এখানে ডাবল ক্লিক করি, তাহলে বাকিগুলো আমার চলে আসছে। দেখেন এখানে কিন্তু 750 থেকে বেশি আছে, বাট এটা কিন্তু 50,000-এর কম আছে, তাই না? এটাকে যদি আমি 45,000 করে দিই, 50, আমি বলছি 50,000-এর থেকে যদি বেশি হয় তাহলে অ্যাপ্রুভ হবে, আর যেহেতু শুধু 50,000, এই জন্য কন্ডিশনালি অ্যাপ্রুভ। ঠিক আছে, সো এখানে এই যে 750-এর থেকে বেশি, দেখেন আমরা বলছি 750 থেকে বেশি হলে সে হচ্ছে অ্যাপ্রুভ হবে, কিন্তু আমার এটা 750-এর থেকে 750, আমরা কিন্তু ইকুয়াল টু ইউজ করি নাই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। এরপরে 2 নম্বর, আচ্ছা এটা যদি আমরা কিসের মাধ্যমে করি, ইফসের মাধ্যমে করি, তাহলে কিভাবে হবে এটাও আমরা একটু দেখি। ইফস ট্যাপ প্রেস করলাম, প্রথমে অ্যান্ড অপারেটর ইউজ করতে হবে, অ্যান্ড ট্যাপ প্রেস করলাম, এটা যদি কি হয়, গ্রেটার দেন 750, দেন কমা, সেকেন্ড লজিকটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 50,000, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা, ট্রুর ভ্যালুতে আমরা অ্যাপ্রুভ দিয়ে দিব। আচ্ছা, এরপরে কমা, এখন আমরা যে গিয়ে লজিক্যাল টেস্ট 2 ইউজ করব, যেহেতু আমরা ইফস দিয়ে করতেছি, এখানে আমাদের সেকেন্ড কোনো ইফ ব্যবহার করা লাগবে না। লজিক্যাল টেস্টে গিয়ে আমরা আবার এখানে অ্যান্ড ব্যবহার করব, অ্যান্ড দিয়ে প্রথম লজিকটা হচ্ছে গ্রেটার দেন 750, দেন দ্বিতীয় লজিকটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 50,000, ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা, এটা হচ্ছে আমাদের কন্ডিশনালি অ্যাপ্রুভড, দেন কমা, লজিক্যাল টেস্ট 3-তে গিয়ে এটা যদি আমাদের কি হয়, লেস দেন অর ইকুয়াল টু 750 হয়, তাহলে আমাদের কি হবে, ডিনাই, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। দেখেন সিমিলার রেজাল্টটা কিন্তু আমার চলে আসলে ইফসের মাধ্যমে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বার আমাদেরকে যে প্রবলেমটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ইনভেন্টরি রিঅর্ডার। এই স্টোর রিঅর্ডার ইনভেন্টরি বেসড অন দি স্টক লেভেল অ্যান্ড ডিমান্ড। তার মানে একটা ইনভেন্টরিতে
আমরা রিঅর্ডার ডিসিশন নিব কিসের উপর বেস করে, তাদের স্টক লেভেল এবং ডিমান্ডের উপর বেস করে। যেমন দেখেন এখানে বেশ কিছু প্রোডাক্টের নেম দেওয়া আছে এবং সেই প্রোডাক্টের স্টক লেভেল এবং তাদের ডিমান্ড দেওয়া আছে। অর্থাৎ প্রোডাক্ট নাম্বার এ, এটা স্টকে আছে কত, 45টা, ঠিক আছে, কিন্তু এটার হাই ডিমান্ড। আবার এমন কিছু প্রোডাক্ট আছে যেটার হয়তো ডিমান্ড নাই কিন্তু স্টকে হয়তো অনেক কম আছে, সেটা কিন্তু আমাদের স্টকে আনা লাগবে না, কারণ আমরা সেই প্রোডাক্টগুলোই রিঅর্ডার করব যে প্রোডাক্টগুলো ডিমান্ড অনেক বেশি এবং স্টকে তুলনামূলক কম আছে। সো এখানে কিন্তু আমাদের কন্ডিশন বলে দিয়েছে যে রিঅর্ডার ইফ স্টক লেভেল ইজ বিলো 50, যদি স্টক লেভেলটা 50-এর নিচে নেমে যায় এবং ডিমান্ডটা যদি হাই হয় তাহলে সেক্ষেত্রে রিঅর্ডার, আদারওয়াইজ ডু নট রিঅর্ডার, ঠিক আছে। সো আমরা এটা বের করব, ইকুয়াল টু ইফ ট্যাপ প্রেস করলাম, আমাদেরকে এটা বলতেছে কি দুইটা লজিকে একই সাথে চেক দিতে হবে, তার মানে অ্যান্ড অপারেটর ইউজ করলাম। প্রথম লজিকটা হচ্ছে এটা যদি লেস দেন 50,000 হয়, বিলো 50 হয়, লেস দেন 50, কমা একই সাথে যদি ডিমান্ড মানে এই ডিমান্ডের এটা যদি ইকুয়াল টু কি হয়, হাই হয়, তো আমরা এটা যেহেতু টেক্স আমরা এইভাবে ইকুয়াল টু হাই ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করি, দেন কমা। ট্রুর ভ্যালু কি দিব, ট্রুর ভ্যালু হচ্ছে রিঅর্ডার, ফলসের ভ্যালু হচ্ছে ডু নট রিঅর্ডার, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করি, চলে আসলো। সো দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা 50-এর থেকে কম এবং এটা ডিমান্ড হাই, এই জন্য এটা রিঅর্ডার। আবার এটা কিন্তু 50-এর থেকে বেশি হাই, এটা কিন্তু ডু নট রিঅর্ডার, কারণ আমাদের স্টক অলরেডি 50 থেকে বেশি আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এখানে আমাদের 3 নম্বর প্রবলেমটা আছে হচ্ছে এই স্কুল ডিটারমাইন ওয়েদার স্টুডেন্ট পাস অর ফেল বেসড অন দেয়ার স্কোর ইন 2 সাবজেক্ট। একটা স্কুলের স্টুডেন্টদের 2টা সাবজেক্টের উপর বেস করে তারা পাস ফেল হবে। এখানে বলা হচ্ছে যে পাস ইফ বোথ সাবজেক্ট 1 অথবা 2 স্কোর আর অ্যাবভ 50। তার মানে দেখেন এখানে কিন্তু ওই সিমিলার 1 নাম্বারটার মতো যে একই সাথে আমাকে 2টা চেক দিতে হবে, 2টার সাবজেক্টে 50-এর বেশি হলে তখনই পাস করবে, তাহলে আমরা কিন্তু এখানে অ্যান্ড অপারেটর দিয়ে করব। সো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেতে পারে, এই জন্য আমি এটা দেখাচ্ছি না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি, আপনারা এটা বের করার চেষ্টা করেন ইনশাল্লাহ। তারপর যদি কোথাও আটকে যান বা কোনো প্রবলেম ফেস করে, ভিডিওটা ইউটিউবে থাকবে, আপনারা ইউটিউবের কমেন্টে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দিব। এরপরে 4 নাম্বার, রুম রিজার্ভেশন অ্যাপ্রুভাল। A hotel approves room reservation based on the room availability and guest member status. তো এখানে একটা হোটেলের রুম রিজার্ভেশনের যে স্ট্যাটাসটা সেটা আমাদেরকে দিবে কিসের উপর বেস করে, অ্যাপ্রুভড ইফ দি রুম ইজ অ্যাভাইলেবল। যদি রুম অ্যাভাইলেবল হয় মানে কি, এই সেল ইকুয়াল টু ইয়েস হয় এবং একই সাথে গেস্ট ইজ এ মেম্বার হয়, যদি গেস্ট কি হয়, মেম্বার হয়, তাহলে রুম ইয়েস হতে হবে এবং গেস্ট মেম্বার হতে হবে, দুইটা একই সাথে হলে তখনই সেক্ষেত্রে অ্যাপ্রুভড, আদারওয়াইজ নট অ্যাপ্রুভ, ঠিক আছে। সো এটা একইভাবে আপনারা বের করবেন ইনশাল্লাহ। 5 নাম্বার বলতেছে ওভার টাইম পে ক্যালকুলেশন। এলিজেবল ফর ওভার টাইম ইফ ওয়ার্ক আওয়ার আর মোর দ্যান 40, যদি ওয়ার্ক আওয়ার মোর দ্যান 40 হয় এবং এমপ্লয় হ্যাজ মেড দি রিকোয়ার্ড মিনিমাম আওয়ার্স, অর্থাৎ এমপ্লয় যদি মিনিমাম আওয়ারটা পূর্ণ করে তাহলে সেক্ষেত্রে ওভার টাইম এলিজিবিলিটি এখানে কিন্তু আমরা স্ট্যাটাসটা দিতে পারবো, ঠিক আছে, এলিজেবল অথবা নট এলিজেবল। আচ্ছা, এরপরে অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড ইফ অ্যাটেন্ডেন্স ইজ অ্যাবভ 90%, যদি 90%-এর উপরে কারো অ্যাটেন্ডেন্স থাকে এবং একই সাথে দি স্টুডেন্ট পার্টিসিপেট ইন অ্যাট লিস্ট 3 এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। তো যদি কোনো স্টুডেন্টের মিনিমাম, অ্যাটলিস্ট মানে কিন্তু মিনিমাম মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 হবে, সো মিনিমাম যদি 3টা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাওয়ার্ডেড অথবা নট অ্যাওয়ার্ডেড হবে। ডিসকাউন্ট অ্যাপ্লিকেশন, এলিজেবল ফর ডিসকাউন্ট ইফ দি টোটাল পারচেস অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান 100, যদি টোটাল পারচেস অ্যামাউন্ট 100 হয় এবং কাস্টমার যদি মেম্বার হয় তবে সে এলিজেবল, আদারওয়াইজ নট এলিজেবল। সো এটাও একইভাবে আপনারা বের করবেন ইনশাল্লাহ। সর্বশেষে আমরা দেখব হচ্ছে ইফ অ্যান্ড অর প্র্যাকটিস 2। সো এখানে হচ্ছে আমরা রেফারেন্স অ্যান্ড নেস্টেড ইফ ব্যবহার করে কমিশনটা বের করব। আচ্ছা, এই সিমিলার প্রবলেমটা কিন্তু আমরা প্রিভিয়াস কোনো একটা
খুব সম্ভবত 18 অথবা 19-এ কিন্তু আমরা এটা সলভ করছি, কিন্তু সেখানে কিন্তু আমরা কোনো রেফারেন্স ব্যবহার করি নাই, সরাসরি আমরা ব্যবহার করছি। বাট এখন যেটা করব সেটা হচ্ছে ওই প্রবলেমটাই আমরা সলভ করব, কিন্তু এটা রেফারেন্স ব্যবহার করে। সো আমি একটু করলে এটা বুঝতে পারবেন যে আসলে রেফারেন্সটা কি। রেফারেন্স ব্যবহার বলতে বোঝাচ্ছে এখান থেকে আমরা সরাসরি নাম না লিখে এখানে সেলগুলো সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো আমরা প্রথম কমিশনটা বের করব। প্রথম কমিশনটা বলতেছে যে সেলসম্যান যদি আমান হয়, গালিব হয়, আমান হলে 100 টাকা পাবে, গালিব হলে 200, রোহিত হলে 300 টাকা। একইভাবে আমান হলে 10% কমিশন, গালিব হলে 25% এবং রোহিত হলে 30% কমিশন পাবে। সো এটা বের করার জন্য যদি আমি এখানে ইকুয়াল টু দেই, আমরা এটা কিন্তু ওই যে নেস্টেড ইফ, যেহেতু আমাদের 3টা শর্ত কন্ডিশন, তো সেক্ষেত্রে আমরা ইফস অথবা নেস্টেড ইফের মাধ্যমে করতে পারি। সো আমরা যদি প্রথমটা যদি আমি ইফের মাধ্যমে করি, নেস্টেড ইফের মাধ্যমে ট্যাপ প্রেস করলাম। প্রথমে লজিক্যাল টেস্ট হচ্ছে যে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা ইকুয়াল টু যদি কি হয়, আমান হয়। দেখেন আমরা প্রথমে কি করছিলাম, আমরা কিন্তু এখানে লিখে দিছিলাম আগে যেখানে আমরা সলভ করছি যে এভাবে যদি এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি আমান হয় তাহলে কি হবে, কমা, সে 100 টাকা পাবে, কমা, ট্রুর ভ্যালু, তাই না। এখানে কিন্তু আমরা রেফারেন্স টেবিল ব্যবহার করি নাই। সো আমরা সরাসরি এভাবে কিন্তু ম্যানুয়ালি লিখে দিচ্ছি। এটা কিন্তু ডাইনামিক না, কারণ হচ্ছে এটা সব ক্ষেত্রে কিন্তু আমানের জন্যই কাজ করবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে রেফারেন্স ব্যবহার করব এই রেফারেন্স টেবিল থেকে, ঠিক আছে। সো এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা ইকুয়াল টু যদি কি হয়, এই আমান হয়, তাহলে কি হবে, কমা, সে 100 টাকা পাবে। এই যে 100 এখান থেকে সিলেক্ট করে দিলাম, এরপরে কমা। ভ্যালু ইফ ফলসে গিয়ে আমরা আবার ইফ ইউজ করব, ট্যাপ প্রেস করলাম। তারপরে হচ্ছে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি ইকুয়াল টু কি হয়, গালিফ হয়, এই যে এখান থেকে গালিফ সিলেক্ট করলাম, যদি গালিফ হয় তাহলে কমা, কত পাবে, 200 টাকা সিলেক্ট করে দিলাম। দেন কমা, ইফ, ট্যাপ প্রেস করলাম। এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা ইকুয়াল টু যদি কি হয়, রোহিত হয়, তাহলে কি হবে, 300 টাকা পাবে, ঠিক আছে। আদারওয়াইজ আমরা ব্র্যাকেট ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, মানে হচ্ছে অন্যথায় ফাঁকা থাকবে, মানে এই 3জন ব্যক্তি বাদে অন্য কোনো নাম আসে তখন ফাঁকা থাকবে। ইন্টার প্রেস করলাম, দেখেন 100 চলে আসছে। এখন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন 3টা আসছে, বাকিগুলো কিন্তু ফাঁকা। কেন আসছে দেখেন, এখানে কিন্তু ফর্মুলা আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যখন আমরা নিচের দিকে টেনে দিছি তখন কিন্তু এই যে আমাদের রেফারেন্স টেবিল থেকে এগুলো কিন্তু নিচে নিচে নেমে গেছে। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে যে 6টা আমরা সিলেক্ট করছি এগুলোকে আমরা কি করতে হবে, লক করে দিতে হবে। কেন লক করতে হবে, যাতে করে নিচের দিকে নেমে না যায়। এখানে কিন্তু কোনো ভ্যালু পাই নাই, এই জন্য কিন্তু এখানে ফাঁকা আসছে, তাই না। সো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, শুধুমাত্র এই আমানের সেল বাদে, এই যে আমানের সেল যেখান থেকে আমরা সিলেক্ট করছি এটাকে আমাদেরকে ওপেন রাখতে হবে, কারণ আমরা যখন নিচের দিকে টেনে দেব যাতে করে পরবর্তীতে গালিফ হয়, রোহিত হয়, আমান হয়, গালিফ হয়, এভাবে যাতে নিচের দিকে নামে। এই জন্য এই সেল মানে হচ্ছে C9 বাদে বাকি সবগুলো সেল আমাদেরকে কি করতে হবে, লক করতে হবে। তো এখানে C9 3টা আছে, 3টা লজিকে, এগুলো বাদে আমাদের বাকিগুলো মানে এখান থেকে যে 6টা সিলেক্ট করছি এগুলোকে আমাদেরকে কি করতে হবে, লক করে দিতে হবে। সো এখানে F4 দিয়ে, আচ্ছা, তো এখানে আমরা লক করে দিব হচ্ছে H9কে F4 দিয়ে লক করে দিলাম, এটা লক করতে হবে। C9 বাদে বাকি সবগুলো আমরা লক করে দিব, অ্যান্ড দেন ইন্টার প্রেস করি। এখন যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু এটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে কমিশনটা বের করব, সেকেন্ড কমিশন পার্সেন্টেজে। সো এটা আমরা নেস্টেড এর মাধ্যমে করি, ইফস, ট্যাপ প্রেস করলাম, সরি নেস্টেড না, এটা ইফসের মাধ্যমে করি। প্রথমে লজিক্যাল অন হচ্ছে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি ইকুয়াল টু কি হয়, আমান হয়, এবং আমানের সেলটাকে আমরা F4 দিয়ে লক করে দিলাম, ঠিক আছে। যদি আমান হয় তাহলে কি হবে, কমা 10%, এবং 10%টাকেও আমরা F4 দিয়ে লক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কমা লজিক্যাল টেস্ট 2, যদি এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা ইকুয়াল টু কি হয়, গালিব হয়, এবং গালিবের সেলটাকে F4 দিয়ে লক করে দিলাম, কমা আমার ভ্যালুটা আসবে হচ্ছে 25, এটাকে আমরা F4 দিয়ে লক করে দিলাম যাতে নিচের দিকে টেনে দিলে বাকিগুলো কাজ করে, কমা। 3 নাম্বার হচ্ছে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা ইকুয়াল টু যদি কি হয়, রোহিত হয়, তাহলে কমা রোহিতটাকেও, আচ্ছা রোহিতটাকে আমরা লক করে দিব F4 দিয়ে, কমা 30%, F4 দিয়ে লক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি।
এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে, ভ্যালুটা কিন্তু আমার চলে আসছে 0.1। এখানে কি আকারে আসছে, এখানে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কিন্তু এই যে 10% চলে আসছে, ডাবল ক্লিক করি বাকিগুলো চলে আসবে। এখন এখানে আমি সবগুলো সিলেক্ট করে যদি কি করি, এখান থেকে যদি পার্সেন্টেজে ক্লিক করি তাহলে আপনি পার্সেন্টেজে দেখতে পারবেন। বাট আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সরাসরি অ্যামাউন্টটা বের করব, কমিশনের অ্যামাউন্টটা কিসের সাথে, এই সেলস অ্যামাউন্টের সাথে আমরা গুণ করে দিব, ঠিক আছে। তাহলে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমি এই অবস্থায় এখানে আমরা যে কাজটা করব, এই যে আমি যদি এগুলো সবগুলো একটু কেটে দেই, দেখেন এখানে কি করলাম। আচ্ছা আমি একটু শুরু থেকে এটা আবার একটু করি। সো এখানে আমরা যে কাজটা করব, সরাসরি আমরা ক্যালকুলেট করব কমিশনটা, মানে পার্সেন্টেজটা গুণ করে আমাদেরকে ক্যালকুলেট করে দিবে। সো এই জন্য আমরা ইফস দিয়ে ট্যাপ প্রেস করলাম। প্রথমে হচ্ছে সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি ইকুয়াল টু কি হয়, আমান হয়, আমানটাকে F4 দিয়ে লক করে দিলাম, দেন কমা। এখন ট্রুর ভ্যালুতে গিয়ে আমরা এই যে সেলস অ্যামাউন্টের সাথে গুণ হবে কত, আমরা এখান থেকে সেলটা সিলেক্ট করলাম J9, ঠিক আছে। এবং J9টাকে কিন্তু আমার এখান থেকে লক করে দিতে হবে F4 দিয়ে, কিন্তু D9 আমরা লক করব না, কেন, কারণ D9 হচ্ছে সেলস অ্যামাউন্ট, এটা কিন্তু আমার নিচের দিকে টান দিলে বাকি নিচের দিকে যাবে কিন্তু, ঠিক আছে। এরপরে কমা, এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা ইকুয়াল টু যদি কি হয়, গালিব হয়, গালিবটাকে লক করে দিলাম F4 দিয়ে, দেন কমা। তাহলে কি হবে, সেলস অ্যামাউন্টের সাথে গুণ হবে কত, 25%। সো 25% সিলেক্ট করে এটাকে F4 দিয়ে লক করে দেই। সর্বশেষ হচ্ছে আমাদের এই সেল ইকুয়াল টু যদি কি হয়, গালিব রোহিত হয়, এবং এটাকে লক করে দিলাম, তাহলে কি হবে, আমার এই সেলস অ্যামাউন্টের সাথে গুণ হবে 30%। 30%কে লক করে দিলাম F4 দিয়ে, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু। আচ্ছা নিচেরগুলো আমি একটু ডিলিট করে দিই, এগুলো আগের শর্ত রয়ে গেছে, তো আগের ফাংশন ছিল। তো এখন কিন্তু আমরা মূলত হচ্ছে 100 বের করে ফেলছি। 100 কি হচ্ছে, যেহেতু এটা আমান, এই জন্য এই সেলস অ্যামাউন্টের সাথে 10% গুণ করে আমাকে 100 দিছে। আমি যদি এটা 10,000 করে দিতাম তাহলে কিন্তু আমাকে 1,000 দিত, 10,000-এর 10% 1,000 টাকা। সো এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, আচ্ছা এখান থেকে আমি একটা 1,000 রেখে দেই, যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন যে গালিবের জন্য 1,000-এর 25% কিন্তু 250 টাকা, আবার রোহিতের জন্য 1,000-এর 30% আমাকে 300 টাকা দিছে। এভাবে কিন্তু আমি বের করে ফেলতে পারলাম, ঠিক আছে। এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে দেখেন যে আমরা তো নর্মালি আগে সরাসরি আমান ইকুয়াল টু আমান লিখে দিতাম বা 100 টাকা লিখে দিতাম, কিন্তু এখানে রেফারেন্স ব্যবহার করার উদ্দেশ্যটা আসলে কি, উদ্দেশ্যটা হচ্ছে দেখেন আমি যদি এগুলোকে কি করি, ডিলিট করে দেই, এবং একই সাথে যদি আমরা এখান থেকে টেবিল থেকে যদি ডিলিট করে দেই তাহলে আমাকে কি আছে, এখানে কিন্তু আমার ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, প্রথমটাতে ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, দ্বিতীয়টা ফর্মুলা অ্যাপ্লাই করা আছে। এখন আমি যদি কোনো একজন ব্যক্তির নাম এখানে দেই, সেলসম্যান হিসেবে যদি একজন ব্যক্তির নাম দেই, ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে এখানে দিলাম মনে করেন যে আব্দুর রহমান সেলসম্যান, এবং তাকে আমি কমিশন দিব হচ্ছে ফিক্স অ্যামাউন্ট, যে 250 টাকা সে পাবে, এবং তার রেট হবে মনে করেন যে 5% কমিশন রেট, ঠিক আছে। যখন আমি এটা উল্লেখ করে দিব, এখন যদি আমরা এখানে আব্দুর রহমান সেলসম্যানের নাম দেই, নাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে কমিশন 250 টাকা চলে আসছে, কারণ আমার তখন এই সেল থেকে 250 টাকা। দেখেন এখানে আমি নাম পরিবর্তন করার কারণে, এবং এখানে আমি যদি কমিশন পরিবর্তন করি তাহলে কিন্তু অটোমেটিক এখানে ডাইনামিক্যালি পরিবর্তন হচ্ছে, তাই না। এবং আব্দুর রহমান ধরেন মনে করেন 2500 টাকা সেল করছে, বা আমি এখানে 2000 টাকা সেল করছে, যখন সে 2000 টাকা সেল করবে তখন সেই 2000 টাকার 5% কিন্তু 100 টাকা আমাকে কি করছে, এখানে বের করছে। এই পার্সেন্টেজটা যদি আমি 10 করে দেই তাহলে দেখেন এই যে 200 টাকা আমাকে দিচ্ছে 10%। তার মানে রেফারেন্স টেবিল ইউজ করার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে এটা ফুললি ডাইনামিক হবে, আপনি সেলসম্যানের নাম পরিবর্তন করতে পারবেন, এবং সেই নাম অনুযায়ী যখন আপনি এখানে ডেটা এন্ট্রি করবেন তখন কিন্তু সেটার তথ্যই বা ইনফরমেশনগুলোই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, সেই কমিশনটাই কিন্তু আপনাকে এখানে দেখাবে। আশা করি বুঝতে পারছেন যে রেফারেন্স ইউজ করার আসলে বেনিফিটটা কী। সো এই ছিল মোটামুটি আমাদের 20 নাম্বার লেকচারের ওভারঅল এভরিথিং। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। সো বেসিক্যালি আমরা 20 নাম্বার লেকচারে কন্ডিশনের অপারেটরটা দেখলাম, অ্যান্ড এবং অর অপারেটর। আপনারা এই বিষয়গুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, বিশেষ করে প্র্যাকটিস ওয়ানে যতগুলো আছে সবগুলো আপনারা কমপ্লিট করবেন। যদি কোথাও আটকে যান অবশ্যই কমেন্টে জানাবেন, যেহেতু ভিডিওটা ইউটিউবে থাকবে আমি ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ করে দিব।
তো ঠিক আছে, আমাদের মোটামুটি এরই মাধ্যমে আমাদের কন্ডিশনের 3টা লেকচার শেষ হলো। আগামী লেকচার, আমাদের সর্বশেষ লেকচার হবে 21 নম্বর লেকচার অ্যাডভান্স ক্লাসের। সো 21 নম্বর লেকচারে হচ্ছে আমরা সম্পূর্ণ ওভারঅল ড্যাশবোর্ডের উপরে ড্যাশবোর্ড দেখব, ঠিক আছে। এবং ফাইনালি হচ্ছে আমরা এই যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা যা কিছু শিখেছি এক্সেলে, সব কিছুর উপর বেস করে আমরা পরবর্তীতে সুন্দর সুন্দর বেশ কয়েকটি প্রজেক্ট করব। সেই প্রজেক্টগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিকভাবে ওই প্রজেক্টগুলো আমি ইউটিউবে আপলোড করে দিব, যাতে করে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যান। সো এটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো ঠিক আছে, আজকের লেকচারটা এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে 21 নাম্বার লেকচারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।